সনদ বাস্তবায়ন, গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকে। এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামাত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল, বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। চূড়ান্ত হতে পারে দল ও জোটের প্রার্থী তালিকা, কিছুক্ষণ পর ব্রিফিং। পিয়ারিং প্যাড দুর্ঘটনার পেছনে মেট্রোর নকশায় ত্রুটি, ঠিকমতো কাজ বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণ দেখছে ডিএমটিসিএল। নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ বাড়ছে 20%। এক নামে সিম সংখ্যা 7-এ নামানোর উদ্যোগ, অপারেটরদের বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলাম সহ 8 দল। এক্ষেত্রে রেফারির অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা। দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক, তবে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে,
আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। দাবি আদায়ে দেন নতুন কর্মসূচি। মিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি। ঘড়ির কাঁটায় সকাল 8টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল 1 বছরে 1.5 লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল 4র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন 5 লাখের বেশি সদস্য। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আমরা 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি, যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল, আগের মতো ছিল না। কারণ কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে, সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়েই তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। দেশ জুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বদিউল আলম। 13 অ্যামেন্ডমেন্টেরও আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই এই শরীফ ভূঁইয়াই সেই মামলাটা পরিচালনা করছেন। তো আমরা আশা করি যে ওখানেও রিমেডি পাবো, এখানেও রিমেডি পাবো। তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিতের উপর দাঁড়ায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও ডাকা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে 200 আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে।
এছাড়া জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হবে। বিকেল 4টায় দলের পক্ষ থেকে ডাকা হয়েছে সংবাদ সম্মেলন। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকেও বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের আভ্যন্তরীণ যে নির্বাচনী প্রক্রিয়া এবং কার্যক্রম এগিয়ে নেওয়ার সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আজ দুপুর 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়টিতে স্থায়ী কমিটির সাথে বৈঠক শুরু হয়েছে এবং পূর্ব নির্ধারিত যেই বৈঠকের অনুষ্ঠান বা কার্যক্রম সূচি ছিল সেখানে একটি বিরতির যে ব্যবস্থা রাখা হয়েছিল দুপুর নাগাদ নামাজ এবং মধ্যাহ্নভোজের, সেই বিরতি শেষে পরবর্তীতে যে আরও একটি মিটিং রয়েছে দলের সাংগঠনিক টিমের সঙ্গে উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দের যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে এর ভেতরে। এবং এর আগে যেই সময়ে দেয়া হয়েছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক এই বৈঠকগুলোর বিষয়ে জানানো হবে, কোন প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে সেটির সময় কিছুটা পরিবর্তন হয়ে এখন বিকেল 4টা নাগাদ এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এর আগে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে দলীয় মনোনয়নের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি নিয়ে বেশ লম্বা সময় ধরেই কিন্তু গুলশানের এই কার্যালয়টিতে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার হয়েছে। পাশাপাশি জোটের বা শরিকদের জন্য কতগুলো আসন ছাড়া হবে সেগুলো নিয়েও কিন্তু বিস্তর আলোচনা করা হয়েছে এবং সার্বিকভাবে বলা চলে যে এর আগে বিএনপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে চলতি মাসের মধ্যেই এই যে আসনগুলো রয়েছে এর মনোনয়ন চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। তার প্রেক্ষিতে একটি বড় ধরনের আগ্রহের জায়গা রয়েছে আজকের এই স্থায়ী কমিটির বৈঠক এবং এই যে সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক, সেখান থেকে সংসদের মনোনয়নের যারা রয়েছেন তাদের একটি তালিকার বিষয় রয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় আজকের আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে বৈঠকটি হয়েছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের সুপারিশ যে রয়েছে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই বিষয়েও কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে একটি আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে সবকিছু জানার জন্য বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা থাকতে হচ্ছে। এই পর্যন্ত এখন গুলশানের থেকে সবশেষ পরিস্থিতি ছিল। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে। সময় সংবাদে আরও থাকছে। কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরেন্দ্র অঞ্চল। লোকসানের সংখ্যায় চাষিরা। সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ জমা দেন তিনি। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলিসুর রহমান সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে সাবেক ছাত্রদল নেতা আশিক বলেন 2013 ও 2022 সালে তাকে 2 দফা গুম করে শারীরিক নির্যাতন করা হয়। 2 মাস র্যাব 1-এ আটকে রাখা হয়। পরে কাউন্টার টেরোরিজম ইউনিট তুলে নিয়ে যায় বলে জানান তিনি। এরপর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে। পরে তারা আমাকে খুব চড়থাপ্পড় দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই। এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে। আমার এতটুকু সেন্স আছে, তারা কালশি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায়। বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ। নতুন টেলিকম পলিসিতে বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত 20% অর্থ। এতে 500 টাকার সংযোগে 100 এবং 1000 টাকার সংযোগে খরচ বাড়বে 200 টাকা। গ্রাহকের পাশাপাশি সেবা দাতাদেরও ব্যান্ডউইথ কিনতে খরচ বাড়বে 14%।
দেশে ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক ৮,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন ১৩ কোটির বেশি গ্রাহক। এর মধ্যে ৬০% ব্যান্ডউইথই ব্যবহার করেন ১,৩৪,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। এই ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আসছে দুঃসংবাদ। নতুন টেলিকম পলিসিতে আইএসপি সেবাদাতাদের ৫.৫% রাজস্ব ভাগাভাগি করতে হবে। সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হবে আরও ১%। লাইসেন্স অধিগ্রহণ ফি ৫ গুণ এবং নবায়নের বাৎসরিক ফি বেড়ে হয়েছে ৪ গুণ। সেক্টরে যেই ধরনের স্টারলিংকের ক্ষেত্রে লাইসেন্স অধিগ্রহণ ফি ১২ লাখ টাকা হলেও আইএসপিদের জন্য করা হয়েছে ২৫ লাখ টাকা। এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ ৩% থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১৭%। সবকিছু মিলিয়ে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে ২০%। নতুন গাইডলাইন অনুযায়ী ফিক্সড ইন্টারনেট এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি আরোপ, সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। অনুষ্ঠানে স্টারলিংকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সেবাদাতারা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের আগেই টেলিকম পলিসিতে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি। আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব, কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের লিখিত বক্তব্যেই রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করেছি, কারণ পরবর্তীতে ওনারা দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই কমপ্লেনগুলি কিংবা এই সমস্যার সমাধানগুলি নিয়ে যখন যাব, তখন ওনারা চিন্তা করবে নতুন সরকারকে আমরা প্রেশার দিচ্ছি, বাট সেই ইন্টেনশন থেকে কিন্তু আমরা না। বর্তমানে বিটিআরসির হিসাবে সারা দেশে ২৪০০র বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন টেলিকম নীতি সংস্কারের দাবিতে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করছেন ইন্টারনেট সেবাদাতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছে তার কাছে। গাইডলাইন সংশোধনের দাবিতে বিটিআরসি ভবনের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট সেবাদাতারা অবস্থান কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং ভেতরে এই মুহূর্তে বিটিআরসির চেয়ারম্যান বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইএসপিএবির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বৈঠক চলছে। মূলত নতুন আইএসপি গাইডলাইনে বেশ কিছু বিষয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা, যারা মূলত গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। সেই যে আপত্তির জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে লাইসেন্স অধিগ্রহণ ফি। তারা বলছেন যে স্টারলিংকের ক্ষেত্রে ১২,৫০,০০০ টাকা লাইসেন্স অধিগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে, যেখানে আসলে নতুন যে আইএসপি গাইডলাইন হচ্ছে সেখানে প্রান্তিক পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা বা ন্যাশনাল যে ইন্টারনেট সেবাদাতা আছে তাদেরকে লাইসেন্স নিতে খরচ করতে হবে প্রায় ২৫ লক্ষ টাকা। এছাড়া আরও একটি বিষয় তারা বলছে যে নতুন করে তাদেরকে রেভিনিউ শেয়ারিং দিতে হবে ৫.৫% হারে। এছাড়া যে সামাজিক দায়বদ্ধতা তহবিল রয়েছে সেই সামাজিক দায়বদ্ধতা তহবিলে তাদেরকে দিতে হবে আরও ১% হারে। তো সব কিছু মিলিয়ে তাদের উপর একটি বাড়তি প্রেশার পড়বে। এছাড়াও নতুন করে যেহেতু আইআইজি যে লেয়ার আছে সেটি উঠে যাচ্ছে, সে কারণে এখন থেকে ২০২৭-এর পর থেকে ইন্টারনেট সেবাদাতাদের আসলে যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথ কিনতে হবে মূলত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং আইটিসি অপারেটর থেকে। সেখানে আসলে খরচ ট্যাক্স ভ্যাট বাবদ যে খরচ বর্তমানে যেটি ৩%, সেটি বেড়ে কিন্তু ১৭% উন্নীত হবে। তো সব কিছু মিলে আসলে গ্রাহক পর্যায়ে ২০% খরচ বাড়বে, অর্থাৎ ৫০০ টাকার সংযোগে গ্রাহককে আসলে ১০০ টাকা বাড়তি খরচ দিতে হবে এবং ১০০০ টাকার সংযোগে খরচ বাড়বে হচ্ছে ২০০ টাকা, অর্থাৎ ১২০০ টাকায় দিতে হবে। তো যেহেতু মোবাইল অপারেটরদেরকে আসলে তারবিহীন ওয়াইফাই সেবা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সে কারণে আইএসপি অপারেটররা বলছে যে তাদের আসলে গ্রাহক হারাবে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা হিমশিম খাবেন। সে কারণেই মূলত তারা এই আজকের যে কর্মসূচি, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি, সেটি তারা পালন করছেন এই বিটিআরসি ভবনের সামনে। এবং ভেতরে যেহেতু আইএসপি অ্যাসোসিয়েশন সভাপতি এবং সাধারণ সম্পাদকের আসলে বৈঠক চলছে, সেই বৈঠকের পরে আসলে আমরা জানতে পারবো যে আসলে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে। তার পরবর্তী সংবাদে আমরা দর্শকদেরকে সেটি জানাতে পারবো। তো বিটিআরসি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে। ফর্মপিটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে মেট্রো রেলের নিরাপত্তা ও নকশা নিয়ে। দুর্ঘটনার পর নকশায় ত্রুটি, নিম্নমানের সরঞ্জাম এবং ঠিকভাবে কাজ বুঝে না নেওয়াকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বলছেন তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কারণের বিষয়।
বছর ঘুরতে না ঘুরতেই কাছাকাছি দুটি পিলার থেকে ঘটেছে বেয়ারিং প্যাড পড়ার ঘটনা। সবশেষ ঘটনায় প্রাণ গেছে এক পথচারীর। এরপর থেকেই প্রশ্ন উঠছে ব্যয়বহুল এই প্রকল্পের নিরাপত্তা নিয়ে। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনেও উঠে আসে এসব ইস্যু। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির বর্তমান এমডি বলছেন, নকশায় ত্রুটি, সরঞ্জামের মান আর কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে ঘাটতির কারণেই ঘটতে পারে এমন ঘটনা। যদিও এসব বিষয়ে নিশ্চিত হতে এখনও তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় কর্তৃপক্ষ। এটা হঠাৎের জিনিস না। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। তিনি আরও জানান, গত বছর বেয়ারিং প্যাড পড়ার পর ড্রোন সহ বিভিন্ন উপায় ব্যবহার করে পুরো অবকাঠামো পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক সময়েও আবার তা করা হয়েছে। তবে নকশা বুঝে নেয়ার ব্যাপারে দক্ষতার ঘাটতির কথাও জানান ডিএমটিসিএল এমডি। বলেন, বারবার চিঠি দেওয়ার পরও এখনও ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপে কাজ বুঝিয়ে দেয়নি। এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এটাতে এনাফ ডিফেক্ট আছে। আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নেব, প্রপার ওয়েতে বুঝে নেওয়ার জন্য। আমরা এখনও বুঝতেছি যে আমরা বুঝে নেওয়ার সক্ষমতা নাই। দ্রুততম সময়ে আরও 4 থেকে 5 জন নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি। স্থানীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে মেট্রো পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নকশার পরিবর্তনের ইঙ্গিত দেন। শুধু আমরা খুঁজতেছি যত কম খরচে মেট্রো রেল করা যায়, আর কিচ্ছু নেই এর ভিতরে। যত অপটিমাম ডিজাইন করা যায়। যদি কোনো ফিজিক্যালি ক্র্যাক হয় আমরা দেখতে পারতেছি না, নাম্বার 1। নাম্বার 2, ইউনিফর্মিটি, যে নাম্বার অনেক কিছু ইঞ্জিনিয়ারিং ড্রেনেজ, যদি কোনো লিকেজ হয় তাও আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরেও তদন্তের মাধ্যমে অনিয়মের দায়ীদের আইনের আওতায় আনার ব্যাপারে সহযোগিতার কথাও জানান ডিএমটিসিএল এর এমডি। ওইটাও বাছাই করতেছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে 20 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, সকাল 9:30টার দিকে লারিস ফ্যাশনের সুইং বিভাগে কাজ করার সময় রিনা নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন। দায়িত্বরত কর্মকর্তা ছুটি না দেওয়ায় কারখানার ভেতরেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে দোষী কর্মকর্তার বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির রবি শস্য। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, মোহনপুর, বাগমারা সহ 6টি উপজেলার প্রায় 7,000 হেক্টর ফসলি জমির ধান ডুবে গেছে। ভেসে গেছে শত শত বিঘা ঘেরের মাছ। ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। সরিষা বুনেছে, তারপরে আপনার পেঁয়াজ লাগাইছে, এগুলো সব এক রাতের বৃষ্টিতেই সব তলায় গেছে। এত পরিমাণ ক্ষতি যা বলার ভাষা নাই। এই ক্ষয়ক্ষতির পর্যায়ে আমরা ক্ষয়ক্ষতির রিপোর্টটা প্রদান করছি যে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে, তার প্রেক্ষিতে যদি সরকার মনে করে যে কোনো সহায়তা প্রদান করবে সেটি আমরা ডিস্ট্রিবিউট করব। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুক্তভোগী নওগাঁর চাষিরাও। আর মাত্র 1 সপ্তাহ পরেই ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। এর মাঝেই বৃষ্টি আর ঝড় বয়ে যায় বরেন্দ্র এই জনপদে। জেলার মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা ও নওগাঁ সদরে ধান ও রবি ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকার বেশিরভাগ জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ধান। পাশাপাশি আলু, পেঁয়াজ ও রসুনের জমিতেও এখন হাঁটু পানি। অর্ধেক ধানও পাবো না, সেই ধান দিয়ে আমি কি করব, আর আমি নিজের পেট কিভাবে চলাইবো? কাতি মাসা যেটা ফসল, সেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ বলছে, আকস্মিক দুর্যোগে প্রায় 14,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি শুকানোর সঙ্গে সঙ্গে যেন গোড়ায় ভালো করে একটু পানিশিড স্প্রে করে। পানিশিড স্প্রে করলে তাহলে আপনার গোড়ার পছন্দ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। চলতি মৌসুমে নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। আর রবি শস্যের চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,000 হেক্টর জমিতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। খেলার খবর। মিরপুরে শুরু হয়েছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা।
বিপিএল সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। বিপিএল এর সবশেষ আসর ঘিরে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের অধীনে আরও একটি কমিটি গঠন করেছে বিসিবি। সভার অন্যতম মূল এজেন্ডা ওই রিপোর্টের পর্যালোচনা। এছাড়া আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হচ্ছে সভায়। 11টি আবেদনের মধ্য থেকে 3টিকে এরই মধ্যে বাদ দিয়েছে বিসিবি। বাকি 8টির মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকানার বিষয়টি নিশ্চিত করবে গভর্নিং কাউন্সিল। এদিকে মাসখানেক ঝুলে থাকা নারী পরিচালক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেছে। শেষ পর্যন্ত রুবাবা দৌলাই হয়েছেন এনএসসি মনোনীত বোর্ড পরিচালক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চলৎ বাস্তবায়ন গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। 1 সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামাত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। চূড়ান্ত হতে পারে দল ও জোটের প্রার্থী তালিকা। কিছুক্ষণ পর ব্রিফিং। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইরান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।